বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কাকে ৯-১ গোলের ব্যবধানে হারাই দিয়েছে সাব আন্ডার 20 উইমেন চ্যাম্পিয়নশিপের ফার্স্ট ম্যাচে। এই স্কোর লাইনটা 10-১, 11-১, 12-১, 13-১ ইজিলি হইতে পারত। আর আজকের ম্যাচে আমরা ইজিলি ক্লিন শিটও রাখতে পারতাম, কিন্তু কিছু আমরা ভুলের কারণে এসব করতে পারি নাই। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। শুরুটা করি স্টার্টিং 11 নিয়ে। আজকের স্টার্টিং 11-এ আমাদের যেসব প্লেয়াররা ছিল তাদের মধ্যে অনেকজনই কিন্তু আমাদের রিসেন্ট টাইমে ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিল। অর্থাৎ আমাদের ন্যাশনাল টিমে ক্যাম্পে থাকা যেসব প্লেয়ার এই আন্ডার 20 টিমে ছিল সবাই কিন্তু আজকের ম্যাচের স্টার্টিং 11-এ ছিল। যেমন আমাদের গোলকিপার পজিশনে স্বপ্না রানী, ও কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্পে ছিল। আরও আফিদা খন্দকার, জয়নাব বিবি রিতা, মুনকি আক্তার, স্বপ্না রানী, তারপর হচ্ছে সাগরিকা, উমেলা মার্মা এবং নাবিরান খাতুন, এরা সবাই কিন্তু আজকের ম্যাচের স্টার্টিং 11-এ ছিল এবং এরা সবাই কিন্তু আমাদের রিসেন্ট টাইমে ন্যাশনাল টিমের ক্যাম্পেও ছিল। তো এই কারণে আমরা দেখছি প্রথম থেকেই বাংলাদেশ টিম শ্রীলঙ্কার উপরে অনেক বেশি ডোমিনেট করে খেলছে এবং শ্রীলঙ্কাকে প্রথম থেকেই একেবারে খেলতেই দেয় নাই। আর প্রথম থেকে বাংলাদেশ টিম একের পর এক অ্যাটাক করছে, যার কারণে কিন্তু আমরা একটা ডিবক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়ে যাই এবং ওইখান থেকে স্বপ্না রানীর দুর্দান্ত ফ্রি কিকে আমরা ফার্স্ট লিডটা পেয়ে যাই। এরপরে মুনকি আক্তার দুর্দান্ত ফিনিশ করে এবং আমরা লিডটা ডবল করে ফেলি। আর মুনকি আক্তারের ক্ষেত্রে আমার এখন বলতে মন চাই, মুনকি আক্তার মূলত একজন নাম্বার 10-এ খেলা প্রপার মিডফিল্ডার। ওর ফিনিশিং কিন্তু খুবই ভালো। আমরা সেটা এই 2026 সালের AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দেখছিলাম ন্যাশনাল টিমের জার্সিতে। আর এই আন্ডার 20 টিমেও আমরা সেটা আজকে দেখছি। মুনকি আক্তার 2টা গোল করছে এবং দোনোটাতেই ভালো ফিনিশিংও ছিল মুনকি আক্তারের। আর আরেকটা মিডফিল্ডার যে হচ্ছে আমাদের টিমকে ফার্স্ট লিডটা এনে দিয়েছিল সেটা হচ্ছে স্বপ্না রানী। স্বপ্না রানীর যে ভার্টিক্যাল পাসগুলা, অর্থাৎ মিড থার্ড থেকে যে ফাইনাল থার্ডে পাসগুলা খেলে স্বপ্না রানী, ওইগুলা কিন্তু ডেঞ্জারাস, অপোনেন্ট টিমের জন্য রীতিমতো ডেঞ্জারাস এই পাসগুলা। তো স্বপ্না রানীকে আমি অবশ্যই মিডফিল্ড পজিশনে দেখতে চাই। হয়তোবা এই টুর্নামেন্টে আমরা এত বেশি ওকে ম্যাচ খেলতে দেখতে পারবো না, কিন্তু আগামী মাসে যে আমাদের আন্ডার 20 টিমের AFC উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো আছে ওইখানে আমি মিডফিল্ড পজিশনে স্বপ্না রানীকে দেখতে চাই। আর আমাদের ফ্রন্ট লাইনে আজকে উমেলা মার্মা স্টার্ট করছিল, কিন্তু উমেলা মার্মা এত ভালো খেলতে পারে নাই, যার কারণে সেকেন্ড হাফের শুরুতেই শান্তি মার্দিকে নামানো হয়। আর শান্তি মার্দি পুরা সেকেন্ড হাফটা ভালো পারফরমেন্স করে গেছে। সাগরিকা 3টা গোল করছে, কিন্তু সাগরিকার আরও ইমপ্রুভ করতে হবে ফিনিশিংয়ের ক্ষেত্রে। আজকে ও ইজিলি 5-6টা গোল করতে পারতো, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতার কারণে ও মাত্র 3টা গোল করছে আজকে। আমি মাত্র বলতেছি কারণ ওর কাছে সুযোগ ছিল আজকে 5টা গোল করা, 6টা গোল করা, 7টা গোল করা, কিন্তু মাত্র করতে পারছে 3টা। তো এই কারণে আমি বলতেছি সাগরিকার ফিনিশিংটা আরও বেটার করতে হবে। হয়তো বা ওর ফিনিশিংটা এই টুর্নামেন্টে চলবে, বাট আগামী মাসে যে টুর্নামেন্টটা হবে আমাদের কোয়ালিফায়ার্সের, সেখানে এর থেকেও ভালো পারফরমেন্স করতে হবে, এর থেকেও ভালো ফিনিশিং করতে হবে। আর এরপরে যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের টিমের রাইট উইঙ্গার শিকা। শিকা আজকে খুবই ভালো পারফরমেন্স করে গেছে রাইট উইংয়ে, এবং শিকা রাইট উইংয়ে যেভাবে বল ড্রিবলিং করছে, যেভাবে বল ও প্রোগ্রেস করছে রাইট উইং থেকে, যেভাবে ক্রসগুলা করছে রাইট উইং থেকে, যেভাবে ও কাটব্যাকগুলা করছে, এক কথাই ডেঞ্জারাস অপোনেন্ট টিমের জন্য। এই শিকাকে আমার মতে এই টুর্নামেন্টে একটু নজরে রাখা প্রয়োজন, কারণ এই ফার্স্ট ম্যাচে ভুটানের বিপক্ষে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করে গেছে। এখন নেক্সট ম্যাচ নেপালের বিপক্ষে, যেটা আমাদের জন্য অনেক বেশি টাফ ম্যাচ, ওইখানে কীরকম পারফরমেন্স করে শিকা দেখা যাক। আর এই শিকা আমার কাছে মনে হয় আজকে এই ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল। আর যদি সিনিয়র ফুটবলার আফিদা খন্দকার বা আপনার স্বপ্না রানী বা আপনার মুনকি আক্তারকে বাদ দেন, তাইলে আমার মতে বেস্ট প্লেয়ার ছিল এই শিকা। দেখা যাক এখন বাকি টুর্নামেন্টে কি করে। আর আমার নজরে থাকবে এই শিকা, আপনারাও একটু নজরে রাখেন এই শিকাকে। আমরা এই টুর্নামেন্টে শিকার কীরকম পারফরমেন্স করে সেটা দেখার অপেক্ষায় আছি। এরপরে যদি একটু ডিফেন্সের কথা বলি, আমাদের রাইট ব্যাকে ছিল পূজা এবং লেফট ব্যাকে ছিল জয়নাব বিবি রিতা, আর সেন্টার ব্যাক পেয়ার হিসেবে ছিল নাবিরান খাতুনের সাথে আফিদা খন্দকার। আর সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু আফিদা খন্দকারকে তুলে নিয়ে ওইখানে রুমাকে নামানো হয় এবং ও ভালো পারফরমেন্স করে। আর আমরা আজকে আবারও হাইলাইন্সে ডিফেন্স করছি এবং আমাদের ডিফেন্স আজকে এত পরীক্ষার সম্মুখীন হয় নাই। এখন নেক্সট ম্যাচটা হবে নেপালের বিপক্ষে, খুবই টাফ প্রতিপক্ষ। আর নেপালের বিপক্ষে আমাদের ডিফেন্স লাইন কীরকম করে দেখা যাক। আর আমাদের গোলকিপার স্বপ্না রানী মণ্ডলও আজকে এত বেশি পরীক্ষার সম্মুখীন হয় নাই, বলতে গেলে কোনো পরীক্ষারই সম্মুখীন হয় নাই। যেটা একটা অন টার্গেটে শট আসছিল ওইটাই গোল হয়ে গেছে। আর ওইখানে স্বপ্না রানী মণ্ডলের এত বেশি কিছু করার ছিলও না। তো দেখা যাক এখন নেক্সট ম্যাচটা, যেহেতু বারবার বলতেছি নেপালের বিপক্ষে টাফ ম্যাচ, ওইখানে কীরকম পারফরমেন্স করে আমাদের গোলকিপার
গোলকিপার সন্না রানী মণ্ডল এবং আমাদের ডিফেন্ডাররা। এই ছিল আমার আজকের ম্যাচ খেলা প্লেয়ারদের ব্যাপারে হালকা পাতলা মতামত। এরপরে একটু কথা বলি বাংলাদেশ টিমে আজকে কত ভালো ফুটবল খেলছে, কত সুন্দর ফুটবল খেলছে এবং বাংলাদেশ টিমের একটা অ্যাটাকিং সিকোয়েন্স নিয়ে। এই ছবিতে দেখেন ম্যাচের তখন 24 মিনিট 46 সেকেন্ড মাত্রই জয়নাব বিবি তার থ্রোইন নেয় এবং নাবিরান খাতুনের কাছে বল যায়। নাবিরান খাতুনের কাছে বল যাওয়ার পরে ওর আশেপাশে 5 জন প্লেয়ার থাকলেও ওর পাসিং অপশন থাকে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে আবারও জয়নাব বিবি তাকে পাস দেয়া। কিন্তু এখানে এই টিমের ব্রিলিয়েন্সটা সেটা হচ্ছে রূপাকে দেখেন, এই যে রূপার সামনে কিন্তু এখানে স্পেস খালি, তো এই কারণে রূপা কী করছে ট্র্যাক ব্যাক করে এখানে এই নাবিরান খাতুনের জন্য পাসিং অপশন ক্রিয়েট করে দিছে। সেটা এই ইমেজে দেখেন, এই যে ট্র্যাক ব্যাক করে এইখানে কিন্তু বল রিসিভ করছে, অর্থাৎ নাবিরান খাতুনের জন্য পাসিং অপশন ক্রিয়েট করে দিছে। তো নাবিরান খাতুনও এই রূপাকে পাস দেয় এবং রূপা এর পরে এখানে ইয়াকে পাস দেয়, এই যে জয়নাব বিবি রিতাকে, এই যে জয়নাব বিবি রিতাকে পাস দেয় এবং পাস দেওয়ার পরই রূপা কিন্তু সামনের দিকে মুভ করে, এই যে ওর বডি মুভমেন্টটা দেখলেই বুঝবেন আপনি। তো ও মুভ করতেছে সামনে, তো জয়নাব বিবি রিতা এখান থেকে উমেলাকে পাস দেয় এবং উমেলা বল রিসিভ করে হালকা একটু সামনে প্রোগ্রেস করে, এই যে হালকা সামনে প্রোগ্রেস করে এবং রূপা তখনও কিন্তু সামনের দিকে মুভ করতেছিল এবং রূপার সামনে দেখেন এখানে কিন্তু পুরা খালি স্পেস, অর্থাৎ এখানে উমেলার মা সাগরিকাকেও দিতে পারতো এবং এই যে রূপা উপরে উঠে গেলে রূপাকেও দিতে পারতো। আর রূপাকে কিন্তু এমনি দেওয়া যায় কারণ রূপা সামনের দিকে প্রোগ্রেস করতেছে এবং এই জায়গাটাতে কিন্তু পুরা খালি। তো এরপরে উমেলামার মা ওইটাই করছে, দেখেন উমেলামার মা ফার্স্ট টাইম বল ছেড়ে দিছে এই যে রূপার জন্য, আর রূপা গিয়ে কিন্তু বল রিসিভ করে একটা ক্রস করছে, আর ক্রসটাও কিন্তু খুবই ভালো হয়েছিল, এই যে খুবই ভালো হয়েছিল। এবং এখানে ছিল হচ্ছে আমাদের এই যে রাইট উইঙ্গার শিকা ছিল এখানে, কিন্তু শিকা শটটা করছিল, শটটা করার পরে এই প্লেয়ারের কাছে ব্লক হয়ে যায়, যার কারণে এখান থেকে আর বাংলাদেশ গোল পায় নাই। কিন্তু এইটা দেখেন আপনি ব্যাকলাইন থেকে বিল্ড আপ করে কীভাবে 1-1 বা ছোট ছোট পাস খেলে বাংলাদেশ একটা ভালো চান্স ক্রিয়েট করছে এবং ওইখান থেকে ভালো থ্রেটও তৈরি করছে ওপোনেন্ট টিমের ডিবক্সে, জাস্ট শটটা ব্লক হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ গোলটা পায় নাই। আপনি দেখেন কত সুন্দরভাবে আমাদের হাফ থেকে ওপোনেন্ট হাফে বল নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ক্রস করে আমরা শটটা নিছি এবং অ্যাটাকটা আমরা কিভাবে ক্রিয়েট করছি। তো এটাই হচ্ছে আমাদের আজকের এই টিমের সৌন্দর্য, এটাই হচ্ছে আমাদের যে অ্যাটাকিং সিকোয়েন্স আছে ওইগুলা যে পারফেক্ট হচ্ছে সেটার রেজাল্ট বা সেটার একটা উদাহরণ। আজকের ম্যাচে আমরা ভালো অ্যাটাক করছি, ভালো চান্স ক্রিয়েট করছি এবং গোলও করছি 9টা। আমরা আরও গোল করতে পারতাম, বাট আস্তে ধীরে আরও বেটার হবে আশা করি সাগরিকা ফিনিশিংয়ের ক্ষেত্রে। আর ডিফেন্সের কথা বলতে পারবো না কারণ ডিফেন্ডাররা এত বেশি পরীক্ষার সম্মুখীন হয় নাই, তো এই কারণে ডিফেন্সের কথা না বলি। আর মিডফিল্ডে আমরা একেবারে টপ নচ ছিলাম এবং আমাদের মিডফিল্ডাররা পুরা ম্যাচটাই পরিচালনা করছে, তো এই কারণে মিডফিল্ডে আমরা বেস্ট ছিলাম আজকে। আর আমি আবারও বলতেছি এই শিকা প্লেয়ারটা আজকে আমার মতে বেস্ট প্লেয়ার ছিল। আর মোটামুটি ম্যাচ নিয়ে আমার এতটুকুই কথাবার্তা ছিল। এখন কথা বলি আজকের ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে আজকে বসুন্ধরা কিংস এরেনার মাঠটা। আজকে বসুন্ধরা কিংস এরেনার ফিল্ডের অবস্থা প্রচুর পরিমাণ বাজে ছিল, মানে আমি এক্সপেক্ট করতে পারি নাই এতটা বাজে হবে। আমরা এর আগেও দেখছি বাজে, বাট এত যে বাজে হবে সেটা এক্সপেক্ট করতে পারি নাই। এখন এত বাজে কেন সেটার আনসার আমার কাছে নাই। হয়তো বা বলতে পারবেন অনেকেই যে রিসেন্ট টাইমে 2-3 দিন ধরে ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই কারণে মাঠের এই অবস্থা। হইতে পারে রক্ষণাবেক্ষণের কারণে এই অবস্থা, হইতে পারে কোনো না কোনো কিছু। বাট সাপের মতো একটা টুর্নামেন্ট এইরকম মাঠে খেলা আসলেই মানানসই না। এই মাঠের অবস্থাটা আরও বেটার হওয়া প্রয়োজন ছিল। মাঠের ফিল্ডের অবস্থা খুবই খারাপ। আর আজকে আরেকটা ম্যাচ আছে এই যে নেপালের সাথে ভুটানের, এবং ওই ম্যাচের পরে মাঠের অবস্থা আরও খারাপ হয়ে যাবে গা। আর পরশুদিন আরও 2টা ম্যাচ খেলবো, ভুটানের সাথে শ্রীলঙ্কা এবং নেপালের সাথে বাংলাদেশ। ওই 2টা ম্যাচ খেলার পরে মাঠের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে গা, আমি যতটুকু বুঝতেছি। আমার মতে বাফুফের এগুলো একটু নজর দেওয়া উচিত ছিল, সাপের নজর দেওয়া উচিত ছিল। মাঠের এত বাজে অবস্থা সেটা আমি কল্পনাও করতে পারি নাই। আর বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ এবং আজকের ম্যাচের আমাদের বসুন্ধরা কিংস এরেনার ফিল্ডের এই অবস্থা নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।